আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতি খুব দ্রুত রং বদলায় এবং এই বদলের ধারাবাহিকতায় বর্তমানে রাজনীতিতে এক অদ্ভুত পরিস্থিতি বিরাজ করছে। আপনারা একটু খেয়াল করুন, গত বছর যখন প্রফেসর ইউনূস দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে, সেই সময় তার কি বিশাল জনপ্রিয়তা ছিল। তার সম্পর্কে একটু নেতিবাচক কথা বললেই সাধারণ মানুষদের ভেতর থেকে অনেকে তেড়ে উঠতেন এবং দলগুলোর কথা তো আর বলার অপেক্ষা রাখে না। বিএনপি, জামাত সহ রাজনৈতিক দলগুলো তখন গলা ফুলিয়ে বলতো, এটা আমাদের সরকার, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কিন্তু 1 বছর 3 মাস পরের পরিস্থিতিটা একটু দেখুন, চিন্তা করুন। সেই সরকারকে, মানে ইউনূস সরকারকে এখন সমালোচনায় কচুকাটা করলেও কেউ আর তেমন গলা উঁচু করেন না, কারণ সবাই হতাশ। সকলেরই যে প্রত্যাশা ছিল তাকে নিয়ে, সেই প্রত্যাশার বেলুনটা চুপসে গেছে। মানুষ এখন মহাবিরক্ত নানান কারণে, সকল ব্যাখ্যায় আমি যাব না। আপনারা সামাজিক মিডিয়ায় একটু চোখ রাখুন, দেখবেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া সেখানে দেখবেন, অধিকাংশ পোস্টগুলো পড়লে সেখানে দেখবেন, সেখানে প্রফেসর ইউনূসের যে সমস্ত ছবি চাপা হয়, তাকে নিয়ে যে সমস্ত ফটো কার্ড এবং তার যে সমস্ত ক্যাপশন, মানে এটি আসলে সবসময় উচ্চারণযোগ্য নয়। কেন হলো 1 বছর 3 মাসের মধ্যে এরকম পরিস্থিতি? আমি জানি না এটি প্রফেসর ইউনূস বা তার যারা পারিষদ আছেন তারা এটি চিন্তা করেন কিনা, তার প্রিয়জন শুভাকাঙ্ক্ষীরা এটি আসলে ভাবেন কিনা। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, কিছুদিন পরপরই আমরা দেখছি পেশাজীবীরা বিভিন্ন দাবিতে এবং তাদের ন্যায্য দাবিতে প্রতিবাদে রাজপথে নামেন। এবং দুঃখের সঙ্গে এটিও আমরা দেখি যে সরকার এই দাবি এটির সন্তোষজনক সমাধানের পথে না হেঁটে, সমস্যার সমাধানের চিন্তা না করে, এই সরকারের বিরুদ্ধে, মানে ইউনূস সরকারের বিরুদ্ধে কয়টা আন্দোলন হলো, কি কি দাবি উঠলো, কয়শো হলো, ইত্যাদি ইত্যাদি, মানে অঙ্কের হিসাব নিকাশ, পরিসংখ্যান রচনায় তৈরিতে তারা ব্যস্ত হয়ে যান। মানে ফোকাসটা আসলে তাদের শিফট হয়ে যায়। ইতিমধ্যে রাজনীতির যে খেলোয়াড়রা আমাদের দেশের, মানে রাজনৈতিক নেতারা, তারাও বেশ অধৈর্য হয়ে পড়েছেন। কারণ ইউনূসের যে ক্ষমতার মধুচন্দ্রিমা, এটি আর কতদিন তারা অনুমোদন দেবেন। এবং ইতিমধ্যে সালাউদ্দিন সাহেব বলেছেন, ঐকমত্য কমিশনের যে সভায় তিনি শেষ বৈঠকে তিনি বলেছেন যে আপনাকে আমরা সমর্থন দিয়েছি, কিন্তু কন্ডিশনাল, বিনা শর্তে কিছু নয়। এটি প্রফেসর ইউনূসকে আমি মনে করি চোখে আঙুল দিয়ে তার অক্ষমতা, ব্যর্থতা, অযোগ্যতাকে তুলে ধরেছেন। যাই হোক, আমরা দেখছি, আপনারা দেখছেন, রাজনৈতিক দলের বিভিন্ন নেতা, বিভিন্ন পর্যায়ের নেতারা ইউনূসের সমালোচনা এখন মুখর। মানে তার প্রিয় যে এনসিপি, সেই দলের নেতারা পর্যন্ত, তার প্রিয় ছাত্র নেতারা পর্যন্ত গত কয়েক মাস ধরে যেসব ভাষা, যেসব কথা, যেসব হুঙ্কার এবং যেসব বডি ল্যাঙ্গুয়েজ তারা ব্যবহার করছে, আসলে আমার মনে হয় এইসব দেখার আগে, শোনার আগে ইউনূস সাহেবের উচিত ছিল বিকল্প কিছু তার চিন্তা করা। যাকে সেটা তার ব্যাপার। রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তার যোগাযোগ ধরম মহরম কিন্তু গত কয়েক মাস ধরে বেশ ঘনিষ্ঠ, এটি বেশ দৃশ্যমান। কিন্তু আসলে এত কিছুর পরও সবাই যে তাকে সমান বিশ্বাস করেন না, জানি না সেটা তিনি বোঝেন কিনা। খেয়াল করুন, শুরুতে দলগুলোর সঙ্গে তার সম্পর্ক ছিল সহযোগিতামূলক, এখন সেটা অবিশ্বাসের, এখন সেটা অসহযোগিতার এবং রীতিমতো টানাপোড়েনের। যে বিএনপি, জামাত এবং এনসিপি বললাম, আরো অনেক দল আছে, সব দলের নাম বলতে চাই না, 3টি দলই এখন সরকারের বিরুদ্ধে, বিশেষ করে ইউনূস সাহেবের বিরুদ্ধে বেশ সোচ্চার। বাকি দলগুলোও সোচ্চার, সুযোগ পেলেই তারা কিন্তু খোঁচা দেয়, কথা বলে, সমালোচনা করে। গুরুতর অভিযোগ তুলতে, হুমকি দিতে বিন্দুমাত্র চিন্তা ভাবনা করছে না এই দলের নেতারা। এর পেছনে অনেক কারণ থাকতে পারে, সব তো আমি বলতে পারবো না, তবে মূল কারণ হলো ক্ষমতা। ইউনূস সাহেব ক্ষমতা ধরে রাখতে চান, আর রাজনৈতিক দলের নেতারা তারা চান নির্বাচন হোক, যেভাবে হোক তারা ক্ষমতায় যেতে চান। এই ক্ষমতার টানা পড়ে নেই, রশি টানাতে আসলে এই বিষয়টি তিক্ত হয়ে উঠছে ক্রমশ। একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিনক্ষণ ঘোষণায় অহেতুক বিলম্ব করেছেন ইউনূস, এটি আমরা দেখেছি। এবং এই বিলম্ব, এই আপনার এখন এক কথা তখন আরেক কথা ইত্যাদি ইত্যাদির কারণেই অনেকটা ভিলেন পর্যায়ে তাকে নামিয়ে এনেছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা তাদের সমালোচনায় এই কথাগুলো কিন্তু বিভিন্ন সময় বলেছে, অনেক রূঢ় মন্তব্য তারা করেছেন।
অথচ তিনি এমন সব কাজে ব্যস্ত হয়েছেন, থেকেছেন, এখনো আছেন, যা কেবল তার ব্যক্তিগত লাভ, মানে ইউনূসের ব্যক্তিগত লাভ এবং বিশেষ কোনো দেশ বা গোষ্ঠীর লাভের চেহারাটাই আসলে সবার সামনে তুলে ধরে। ফলে ক্রমশ সব মহলে তিনি এখন বিতর্কিত। সামান্য একেবারে তলানিতে এসে ঠেকেছে তার জনপ্রিয়তা, তার নামের সঙ্গে তিনি যে ইমেজ, তার যে ইমেজ, এটি আসলে তিনি সুবিচার করতে পারেননি, এটি এখন সমালোচকরা তাকে বলছেন। এবং এর পাশাপাশি সরকার পরিচালনায় তার অযোগ্যতা, আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় তার ব্যর্থতা, তার সরকারের ব্যর্থতা, ব্যবসা বাণিজ্যে ধস, শিল্পায়নে অবনতি, বিনিয়োগ নেই, দারিদ্র্যের চরম কষাঘাত, আপনার কর্মসংস্থান নেই, বেকারত্বের যে অভিঘাত, সব মিলিয়ে এবং প্রশাসনে অব্যবস্থাপনা সহ প্রায় প্রতিটি সূচকে নিম্ন গতি এবং অসহনীয় পরিস্থিতি, এবং এর বিপরীতে প্রায় প্রতি মাসে তার বিদেশ ভ্রমণের অকল্পনীয় কাঙ্গালপনার কারণে মানুষ তার প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠেছেন, মানুষ তাকে তীব্র ভাষায় সমালোচনা করছেন। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখুন এবং জন আড্ডায় কান পাতুন, এইসব নানান অশোভন মন্তব্য আপনারাও শুনতে পাবেন। তার মানে ইউনূসের এবং তার সরকারের নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে, বেশ গত কয়েক মাস ধরে এটি তুলেছে, তারা এনসিপি তুলেছে, জামাত তুলেছে, বিএনপি তুলেছে। এবং এর পাশাপাশি সরকারের কতিপয় উপদেষ্টার প্রশাসনের রদবদল এবং নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে বিএনপি। দুর্নীতির অভিযোগ তো আছেই, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব, সাবেক সচিব আব্দুস সাত্তার তো 8 জন উপদেষ্টার নাম বলেছেন, এবং এনসিপি নেতারাও 5 জনের কথা বলছেন। নানান জায়গা থেকে নানান ধরনের অভিযোগ কিন্তু আছে। আর সাধারণ ভুক্তভোগী মানুষরা তো বলছেনই যে তার উপদেষ্টারা দুর্নীতি করছেন, উপদেষ্টাদের যারা প্রিভিলেজ স্টাফ আছেন, পিএস আছেন, তারা দুর্নীতি করছেন, তাদের বাবা, তাদের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার সকলেই একটা দুর্নীতির রামরাজত্ব কায়েম করেছেন। এসব জায়গায় কিন্তু তিনি কোনো ধরনের সুবিচার নিশ্চিত করতে পারেননি। এই যে প্রশাসনে রদবদল এবং নিয়োগের পক্ষপাতিত্বের অভিযোগ অতি সম্প্রতি উঠেছে, কোনো না কোনো উপদেষ্টার বক্তব্য, তৎপরতা, আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে, বিএনপির অনেকে। এর পাশাপাশি বিএনপি 3 জন উপদেষ্টার পদত্যাগ বা অব্যাহতি দাবি করেছিল, এবং কি বলে এটিকে, যে নির্বাচন আয়োজনে ইউনূসের যে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে সেই কথাগুলো তারা বলেছে, সমালোচনা করেছে। একই রকম অভিযোগ আছে জামাতেরও, তারা আরো নানান ষড়যন্ত্রের তত্ত্বের কথাও বলছে। এবং মানে লন্ডন বৈঠকের পর 13ই জুন লন্ডন বৈঠকে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর থেকেই জামাত, এনসিপি এরা প্রফেসর ইউনূসের সমালোচনায় মানে মরিয়া হয়ে ওঠে, সক্রিয় হয়ে ওঠে। অতি সম্প্রতি জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের নাম তার কাছে আছে, তাদের কণ্ঠ রেকর্ড তার কাছে আছে। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার দাবি করেছেন কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের সঙ্গে গোপন সম্পর্ক রেখে প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এই বিশেষ দলটিকে বুঝেন অনেকেই, আমি মনে করি দলটি বিএনপিকে তারা ইঙ্গিত করছেন। কিন্তু যত যাই হোক না কেন, মজার বিষয় হচ্ছে কিছুতেই কোনো ধরনের রিয়াকশন দেন না ইউনূস, কোনো বক্তব্য বলেন না, কথা বলেন না, খালি মুচকি হাসেন। এনসিপির নেতারা সবচেয়ে বেশি হুমকি দামকি গত কয়েক মাসে দিয়েছে ইউনূস সাহেবকে এবং তার উপদেষ্টাদেরকে উদ্দেশ্য করে, এবং সমালোচনার তীরগুলো এনসিপি নেতাদের এগুলো ছিল কঠিন, বিষ মাখানো। এবং উপদেষ্টাদের নিয়েও তাদের অনেক অভিযোগ, সেফ এক্সিট থেকে আরম্ভ করে নানান বিষয়ে, আমি আর এগুলো পুনরাবৃত্তি করতে চাই না। এসব ক্ষেত্রেও কিন্তু নীরব রয়েছেন প্রফেসর ইউনূস। 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের যে রোডম্যাপ দেওয়া হয়েছে, এটি নিয়ে কিন্তু সন্দেহ সংশয় রয়েছে অনেকের, আমারও আছে। আমিও মনে করি নির্বাচনটি হয়তো হবে না, কিন্তু যদি হয় তাহলে কি হবে? বিএনপি, জামাত এবং এনসিপির অভিযোগের প্রেক্ষাপটে এখন জনগণও আসলে বিশ্বাস করতে শুরু করেছেন যে এই সরকার মানে ইউনূস সরকার নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারবে না। একটি বড় দলকে তারা বাইরে রেখেছে, জাতীয় পার্টিকে তারা নির্বাচনে আসতে দেবে কিনা, এইসব নিয়ে অনেক প্রশ্ন কিন্তু রয়েছে। তাহলে কার জন্য আসলে সরকার কাঠামো গড়ে তোলার পরিকল্পনা তিনি করছেন? তিনি ভাষার কি বলে যে শব্দ প্রয়োগে নানান কথা বলে তিনি বলছেন কি মানে অসাধারণ
এবং ঐতিহাসিক এই ধরনের নির্বাচন করবেন। এ বলতে আসলে তিনি কি বোঝেন, আসলে তিনি নিজেগুলো এই শব্দগুলোর সঠিক ব্যাখ্যাটি আসলে নিজে চিন্তা করেন কিনা আমার কাছে এটি নিয়েও কিন্তু সন্দেহ আছে। কারণ আমার কেন যেন মনে হয় এই সঠিকভাবে তিনি নির্বাচনটিও আয়োজন করতে পারবেন না, অনেকেই এমনটি মনে করেন। তবে অনেকে এটি বলছেন হয়তো এসবের পেছনে তার গোপন কোনো এজেন্ডা রয়েছে, যেটি তিনি সুকৌশলে বাস্তবায়ন করে চলেছেন। রাজনৈতিক বিশ্লেষকরাও কিন্তু এই নিয়ে কথা বলছেন। তারা বলছেন যে নির্বাচন যত এগিয়ে আসবে দলগুলোর অভিযোগ পাল্টা অভিযোগ বাড়তে থাকবে এবং শেষ পর্যন্ত নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন প্রফেসর ইউনূস করতে পারবেন না। আপনারা দেখুন না আজকে কি হলো, জুলাই সনদ স্বাক্ষর নিয়ে যে দ্বন্দ্ব প্রকাশ্য হলো, এটি কি আমরা কেউ কল্পনা করিনি। এবং ধারণা করা হচ্ছে সামনের দিনগুলোতে এটা আরো প্রকট হবে। এনসিপির সঙ্গে তার দূরত্ব, জামাতের সঙ্গে তার দূরত্ব, বিএনপির সঙ্গে তার আপাত মাখামাখি কিন্তু ভেতর থেকে দূরত্ব। কারণ জামাতকে ক্ষমতায় আনবার জন্য আরেকটি অন্যরকম সমীকরণ কাজ করছে। ইনশাল্লাহ আমি এটি নিয়েও আপনাদের সামনে কথা বলবো, তথ্য প্রমাণ সহ চেষ্টা করব, আজকে আর সেদিকে যাচ্ছি না। কিন্তু এই সময়ে এই যে এগুলো হবে, এর পাশাপাশি দলগুলোর সঙ্গে ইউনূস সরকারের দূরত্ব আরো বাড়বে, বিশ্লেষকরা এটি বলছেন এবং আমিও মনে করি এটি আসলে বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি নির্বাচন ঘিরে দলগুলোর মধ্যেও অভ্যন্তরীণ তাদের দলে দলে দ্বন্দ্ব সংঘাত বাড়তে পারে। এই সকল কিছুর শেষ পরিণতি কি হবে তা এখন বলা যাচ্ছে না, সময়ই বলে দেবে। তবে রাজনৈতিক অস্থিরতা এবং অনিশ্চয়তার পাশাপাশি আইন শৃঙ্খলার ক্রমাবনতি, সেনাবাহিনীর সঙ্গে সরকারের দৃশ্যমান দূরত্ব আমি শব্দটি আরো একবার বললাম, আগামীতে আমার কন্টেন্টগুলোতে আপনারা বুঝতে পারবেন আমি কেন বলেছি দৃশ্যমান দূরত্ব। তার মানে আমি বলতে চাইছি আসলে কোনো এক জায়গায় সমঝোতা আছে, সেখানে কোনো দূরত্ব নেই। এটি আমাদের জন্য অত্যন্ত ভয়ের, অত্যন্ত দুঃখের। যাই হোক, এই দৃশ্যমান দূরত্ব সামনের দিনগুলোকে অসহনীয় করে তুলতে পারে, এটি অনেকেই মনে করছেন। এই দলগুলোর সঙ্গে তার আরো কিছু বিষয় নিয়ে টানাপোড়েন আছে, আজকে সেটি নিয়েও আমি আসলে বেশি কথা বলতে চাই না, ইনশাল্লাহ সামনে বলতে চেষ্টা করব। তবে এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনটি দলের কাছেই, তা হলো আগামী নির্বাচনে তিনি কোন দলের হয়ে কাজ করবেন। যে দৃশ্যমান দূরত্বের কথা বললাম, মিলবে যখন ভবিষ্যতে আমি এটি নিয়ে কথা বলবো। আগামী নির্বাচনে ইউনূস কোন দলের হয়ে কাজ করবেন, কাকে তিনি ক্ষমতায় আনতে চান, সেটি এখন দামি প্রশ্ন। তবে সেই তালিকায় যে বিএনপি নেই, এটি আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি হলফ করে বলতে পারি। সম্মানিত দর্শক, দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো নয়। যারা রাজনীতির নিয়ন্ত্রক ক্রীড়নক তারাও আসলে সঠিকভাবে রাজনীতিটা করছেন বলে আমার মনে হয় না। এটি বাংলাদেশের জন্য, বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছুতেই শুভ লক্ষণ নয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।